91 নাম্বার অ্যাফোরিজমে মহাত্মা হানিম্যান কেস টেকিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরেছেন। তিনি বলেছেন আগের ওষুধ চলাকালীন সময়ে রোগীর লক্ষণাবলী ও অনুভূতিগুলো রোগের বিশুদ্ধ চিত্র প্রদান করে না, কিন্তু অন্য পক্ষে ওষুধগুলো গ্রহণের আগে বা সেগুলো বন্ধ করার কিছুদিন পরের যে লক্ষণাবলী ও অসুস্থতাগুলোতে রোগী কষ্ট পেয়েছেন তার রোগের প্রকৃত ধরনটির সত্যিকারের মৌলিক ধারণাটি প্রদান করে, যা চিকিৎসককে বিশেষ গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করতে হবে। রোগ যখন ক্রনিক প্রকৃতির এবং রোগীকে দেখার সময়টি পর্যন্ত যদি সে ওষুধগুলো গ্রহণ করে থাকে আগেরগুলো, চিকিৎসক তাকে কয়েকদিন কোনো ওষুধ প্রদান না করে এমনিতেই রেখে দিলে বা এই সময় অনৌষধি প্রকৃতির কিছু প্রয়োগ করে কিছুদিন রোগ লক্ষণগুলির আরও যথার্থ সুগভীর অনুসন্ধান স্থগিত রাখলে সুবিধা হবে, যার ফলে তিনি প্রাক্তন রোগের যে বিশুদ্ধতা ও স্থিতিশীল অদূষিত লক্ষণাবলীকে অনুধাবন করে রোগের একটি নির্ভরযোগ্য চিত্র অঙ্কন করতে সমর্থ হবেন। মোদ্দা কথাটি হচ্ছে, এখানে মহাত্মা হানিম্যান আগে থেকে বিভিন্ন ওষুধ প্রয়োগের কারণে যখন সে পরিবর্তিত অবস্থায় আসে তখন কী করণীয় সেই ব্যাপারে তিনি কিছু পরামর্শ দিচ্ছেন। এটাও কেস টেকিংয়ের অন্তর্ভুক্ত, কারণ এই বিষয়গুলো আপনাকে শুরুতেই চিন্তা করতে হয়। প্রথম কথা হচ্ছে, রোগীর ওষুধ চলাকালীন সময়ে রোগীর লক্ষণাবলী অনুভূতিগুলো রোগের বিশুদ্ধ চিত্র প্রদান করে না, কাজেই সেগুলোর সময় প্রথমে রোগীকে চেষ্টা করতে হবে যে এই সময় কোনো ওষুধ না দিয়ে তাকে কিছুদিন পরে তার কেসগুলো নেওয়ার জন্য, কারণ তিনি বলছেন যে এই ওষুধগুলো গ্রহণের আগে তার যে লক্ষণগুলো ছিল সেগুলোই ছিল রোগীর সত্যিকারের চিত্র, সেগুলোই গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করার কথা, কিংবা ওষুধটা বন্ধ করার পরে যে চিত্রটি পাওয়া যাবে সেটা হবে সত্যিকারের চিত্র। এই কারণে যদি এরকম হয় যে ক্রনিক রোগের রোগী ওষুধ খেতে খেতেই চিকিৎসকের নিকট এসেছেন, সেক্ষেত্রে প্রয়োজনে কিছু অনুষধি দিয়ে প্লাসিবো দিয়ে রোগীকে কিছুদিন অপেক্ষা করা, যেন পরিষ্কার চিত্রটি ফিরে আসলে এইবার সেই সত্যিকারের স্থায়ী স্থিতিশীল বিশুদ্ধ অদূষিত মানে কোনোভাবে বিকৃত হয়নি এরকম লক্ষণকে অনুধাবন করে একটা সত্যিকারের চিত্র উপস্থিত করা যায়, তৈরি করা যায়, চিত্রকে অঙ্কন করা যায়। এবং এই বিষয়ে 92 নাম্বার অ্যাফোরিজমে তিনি আরও বিস্তারিত বলছেন। তিনি বলছেন, যদি এটা খুব দ্রুতগতি সম্পন্ন রোগ হয়, যদি এর সংকটজনক প্রকৃতি কোনো বিলম্ব অনুমোদন না করে, ওষুধগুলো প্রয়োগে আগে যে লক্ষণগুলো ছিল যদি তিনি তার নিশ্চিত হতে না পারেন, তবে যাতে সেই রোগের প্রকৃত অবস্থাটির পূর্ণচিত্রে একটি ধারণা অন্তত পেতে পারেন, এজন্য মিশ্র রোগটি যা কিনা মূল রোগ ও ঔষধজ রোগের দ্বারা সৃষ্ট এবং অনুপযুক্ত ওষুধগুলো প্রয়োগের জন্য সাধারণত মূল রোগের চাইতে অধিক গুরুতর ও বিপজ্জনক এবং যার ফলে তা দ্রুত ও কার্যকরী সহযোগিতার দাবি রাখে, সেই অসুস্থতাজনিত লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করেই চিকিৎসককে সন্তুষ্ট থাকতে হবে, যদিও তা হয়তো আগের ওষুধগুলোর প্রয়োগের দ্বারা বিকৃত। এবং এভাবে রোগের একটি পূর্ণাঙ্গ চিত্রাঙ্কনের মাধ্যমে সেই মিশ্র রোগ এবং রোগীর সত্যিকারের যে লক্ষণগুলো রয়ে গিয়েছিল সেগুলোর মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করবেন যতটুকু সম্ভব, এবং তার মাধ্যমে যে উপযুক্ত ওষুধটি নির্বাচিত হয় এর দ্বারা প্রতিকার করতে সক্ষম হবেন, যাতে রোগী যে ক্ষতিকর ওষুধগুলো গলদগ্রহণ করেছেন তার বলির পাঠা তাকে হতে না হয়। তো এখন কথা হচ্ছে যে যদি দেখা যায় যে রোগীর এমন একটা অবস্থা যে এখানে দেরি করার উপায় নেই, অনেক চিকিৎসক আছেন মনে করেন যে যারা অ্যালোপ্যাথি গ্রহণ করেছেন তাদের চিকিৎসাই করবেন না, তিনি তাকে অমনিই রেখে দিবেন কিংবা তিনি বাদ দিয়ে আসার পর চিকিৎসা করবেন। সেখানে আমি কয়েকটা কথা বলছি যে আমরা জানি অ্যালোপ্যাথিক ওষুধ যেগুলো দীর্ঘদিন ধরে গ্রহণ করা হয় সেগুলো বন্ধ করলে কিন্তু উইথড্রয়াল সিনড্রোম হয়। মহাত্মা হানিম্যানের এই সূত্রটির মাধ্যমে এই 92 নাম্বার অ্যাফোরিজমের মাধ্যমে এই ব্যাপারে কিন্তু আপনাকে ধারণা দিয়ে গিয়েছেন। তিনি বলছেন যে রোগীর যদি এমন লক্ষণ তৈরি হয়েছে তার মধ্যে যে আপনাকে তড়িৎ একটা সমাধান দাবি করছে। আজকে যদি আমি বলি এই সিচুয়েশনগুলোর কথা যেখানে রোগী দীর্ঘদিন যাবৎ কর্টিসন জাতের ওষুধগুলো খাচ্ছেন কিংবা হাইপারটেনসিভ মেডিসিন খাচ্ছেন কিংবা অন্য ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, হরমোন নিচ্ছেন, সেখানে আপনি যদি রাতারাতি বন্ধ করে দেন সেখানে উইথড্রয়াল হবে, রোগী সেটা সহ্য করতে পারবে না। মহাত্মা হানিম্যান যে সংকট সামনে দেখেছেন সেই সংকট সম্বন্ধে কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন, এবং আজকে যদি এই সংকটটার ব্যাপারে কি তিনি রোগীকে উইথড্রয়াল নিয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত দিতেন, কিংবা তিনি কি বলতেন যে এগুলো সব বন্ধ কিংবা আমি তোমাকে চিকিৎসাই করব না? তিনি গবেষক ছিলেন, তিনি প্রতিটা ব্যাপারে সমাধান আবিষ্কার করতেন।
তো আসলে আমি মনে করি এই সূত্রটি আমাদেরকে ইঙ্গিত করে আমাদের কি করতে হবে। সেখানে আমরা যে লক্ষণটি সার্বিকভাবে পাচ্ছি তার ভিত্তিতেই আমাদের কাজ শুরু করতে হবে। দেন ইমপ্রুভমেন্ট হওয়ার সাথে সাথে আমরা সেগুলো থেকে উইন অফ করব। সেই অ্যালোপ্যাথিক ওষুধ বা অন্য যে ওষুধগুলো রোগী ব্যবহার করেন সেগুলো আমরা বাদ দেব। কিন্তু মহাত্মা হানিম্যান বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের ওই রোগ এবং ওষুধ সৃষ্ট যে লক্ষণ সমষ্টি তৈরি হয়েছে সেই লক্ষণের ভিত্তিতেই একটি পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করতে হবে। মনে রাখতে হবে যে এর মাধ্যমে যে লক্ষণগুলো এসেছে তা আসলে মূল রোগের চাইতে অধিক গুরুতর এবং বিপজ্জনক, কাজে এখানে দ্রুত এবং কার্যকরী সহযোগিতা দাবি করছে। এই অসুস্থতাজনিত লক্ষণগুলিকে পর্যবেক্ষণ করেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে তখনকার মতো। এটাই মহাত্মা হানিম্যান বলছেন। এখানে রোগীকে ত্যাগ করা যাবে না কিংবা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াও যাবে না। যাই হোক, এভাবে বিকৃত হলেও মহাত্মা হানিম্যান বলছেন যে ওষুধগুলোর প্রয়োগের দ্বারা তা বিকৃত, কিন্তু তারপরেও সেটা জেনে শুনেই বিকৃত লক্ষণগুলো দিয়েই সেই পূর্ণাঙ্গ চিত্রাঙ্কনটা করতে হবে যা আমার এখন আছে, এবং তাতেই একটি উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসক প্রতিকার করতে সক্ষম হবেন এবং রোগীকে ওই ওষুধের বলির পাঠা হওয়া থেকে রক্ষা করতে সমর্থ হবেন। আপনি মহাত্মা হানিম্যানের এই চিন্তাটিকে অনুসরণ করুন যে কিভাবে রোগীকে আপনি রক্ষা করবেন, সেই চিন্তা উনি করছেন, ফেলে দিতে বলেননি। যে ওষুধগুলো যে বিষ সে গলৎ করেছে, যে খেয়েছে, সেবন করেছে, গ্রহণ করেছে, তা থেকে বাঁচানোর পন্থাই তিনি এখানে বলে দিচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মহাত্মা হানিম্যানের পূর্ণাঙ্গ কেস টেকিংটা দেখলেন। আমরা দেখতে পেলাম একজন কেস টেকিং যে করবেন সেই চিকিৎসকের কি লক্ষ্য থাকবে, কি গুণাবলী থাকবে, কি সতর্কতা সে অবলম্বন করবে, কিভাবে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করতে হবে, বাদ গেলে কি করবেন, কোনো প্রসঙ্গ সম্বন্ধে রোগীরা কিভাবে বিভ্রান্ত করতে পারে এবং সেখানে আপনার কি সাবধানতা অবলম্বন করতে হবে, আপনি কি নেবেন, সেগুলো 3 দফা কোশ্চেনের মাধ্যমে মহাত্মা হানিম্যান বুঝিয়ে দিচ্ছেন। কি প্রশ্নগুলো করে আপনি পূর্ণাঙ্গতা আনয়ন করবেন এবং রোগীরা বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে এলে তাদের কিভাবে আপনি সেই কেসটা গ্রহণ করবেন। এই পুরো বিষয়টি মাত্র এই কয়টি সূত্র 83 থেকে 92 এর মধ্যে আপনাকে মহাত্মা হানিম্যান তুলে ধরছেন। এই কারণেই বলা হয় যে এটি একটি কনডেন্স বই, এটি একটি জমাট করা জ্ঞানের জমাটবদ্ধ পিণ্ড এই বইটি। এখানে আপনি কেস টেকিংয়ের পূর্ণ ডিরেকশন পেয়ে গিয়েছেন। এটি উপলব্ধি করতে পারলে আর কিচ্ছু আপনার প্রয়োজন হবে না, এবং পরীক্ষার খাতায়ও শিক্ষার্থী বন্ধুরা এর বাইরের কিছু আর প্রয়োজন হবে না। আপনারা যদি এটাকে উপলব্ধি করেন তাহলে আশা করি আপনাদের আর পৃথিবীতে কিচ্ছু প্রয়োজন হবে না একটি কেস টেকিং করতে এবং পরীক্ষার খাতায় এই ব্যাপারে লিখতে। আমাদের এই ব্যাপারে যে প্রশ্নগুলো থাকবে একটি সম্পূর্ণ টপিক আমরা আলোচনা করলাম, এবং আমি আশা করব প্রত্যেকটি শিক্ষার্থী এই আলোচনার ভিত্তিতে আপনারা নিজেদের মতো করে উত্তরগুলোকে দিন, নিজেদের সৃজনী শক্তিকে ব্যবহার করুন এবং আপনি বোঝার চেষ্টা করুন যে আপনি কতটুকু শিখেছেন। আমাদেরও বুঝতে দিন যে আপনাদেরকে আর কোনো কিছু জানাতে হবে কিনা। যে শিক্ষার্থীগণ আমাদের এই ভিডিওটি দেখেছেন, পৃথিবীতে আপনারা অবশ্যই খুব উত্তম পন্থার কেস টেকিংকারী চিকিৎসক হবেন যারা সত্যিকারভাবে কেস টেকিং করা শিখেছেন এবং ভবিষ্যতেও চিরজীবন আজকের এই ভিডিওটির কথাগুলো মনে রেখে আপনাদের পথ চলতে পারবেন। তাহলেই আমি আমার পরিশ্রমকে সার্থক বলে অনুভব করব। তো শিক্ষার্থীরা, পরবর্তী অ্যাফোরিজমগুলো নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। এতগুলো পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোচ্চ শিক্ষা ও জ্ঞান অর্জন করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।